যুবকের রহস্য মৃত্যুতে উত্তপ্ত শাসন এবং পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করছে পরিবার। গতকাল রাস্তায় মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায় পরিবার, একই সঙ্গে স্থানীয় বাসিন্দারা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। আর এই ঘটনায় 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাস্তায় মৃতদেহ রেখে বিক্ষোভ চলে, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে। বসিরহাটের শাসনের ঘটনা জানাচ্ছি আপনাদেরকে, যেখানে যুবকের রহস্য মৃত্যু হয়েছে এবং সেখানেই কিন্তু দেখা যাচ্ছে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করছে পরিবার এবং সেই অভিযোগ তুলে তারা সরব হয়, তারা বিক্ষোভ দেখায়। গতকাল সেই ছবি দেখা গিয়েছিল যখন তারা রাস্তায় মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান এবং একই সঙ্গে রাস্তার টায়ার পর্যন্ত জ্বালিয়ে বিক্ষোভ দেখান খোদ স্থানীয়রা। তবে ইতিমধ্যে কিন্তু এই ঘটনার নিরিখে 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে আর কারা কারা জড়িত রয়েছে প্রত্যেকটা বিষয়ে তদন্ত চলছে, কিন্তু পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ পরিবারে। খুনের অভিযোগ পুলিশ নাকি নেয়নি এমনটাই অভিযোগ করছে পরিবার। তবে এই ঘটনা এখনো পর্যন্ত 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর কারা কারা জড়িত পুরো বিষয়টি তদন্তও চলছে। যুবকের রহস্য মৃত্যু এবং তাতে উত্তপ্ত শাসন এবং সেখানে পুলিশ যথাযথভাবে তার ভূমিকা পালন করেনি, তাই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ পরিবারে। গতকাল তাই রাস্তাতেই মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায় পরিবার যে পুলিশ কোনো রকমভাবে কোনো ব্যবস্থা নেয়নি, কোনো স্টেপ নেয়নি, তাদের ভূমিকা একেবারেই সন্তোষজনক নয়, তাই পুলিশের বিরুদ্ধে সরব হয় পরিবার। একই সঙ্গে স্থানীয়রা এই মুহূর্তে দুটি ছবি আপনাদের সামনে এবং দেখতে পাচ্ছেন যে কিভাবে পুলিশকে ঘিরে ধরে তারা বিক্ষোভ দেখায়। তারা বারবার প্রশ্ন তোলে পুলিশের দিকে এবং একের পর এক প্রশ্ন। তখন কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ পর্যন্ত করে শাসনে। আজকে এই যে ছেলেটাকে ওরা পিটিয়ে মেরে ফেলেছে, আমরা যখন সকালবেলা থানায় অভিযোগ জানাতে গেছি, থানায় একটাই কথা বলেছে কি যে ওরা সুইসাইড করেছে। আমরা যখন বডিটাকে যখন গোসল দিতে গেছি, গোসল দিতে একাধিক জায়গায় থাকতো আমাদের বডি, আমরা কেন যখন বডি নামাতে পারিনি, বডিটা ওরা নামিয়ে ওরা ধারার থেকে নিয়ে চলে গেছে এবং যে মেয়েটার সঙ্গে থাকতো সেই মেয়েটা থানা পর্যন্ত গেছে, ওই হসপিটাল পর্যন্ত যাওয়ার পরে ওখান থেকে থানার পুলিশ ওকে সরিয়ে দিয়ে ওরা মিথ্যে একটা সাজিয়ে আমাদেরকে বলছে ওরা সুইসাইড করেছে। শাসনের যে ছবি দেখাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তায় দেহ রেখে কিভাবে বিক্ষোভ দেখান কারণ পুলিশের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ। একবারে পুলিশের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ তাদের এবং তাতে ধন্যবাদ কাণ্ড বেরিয়ে শাসনে এবং তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আবার পুলিশই পাল্টা লাঠিচার্জ করে এবং যারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশের একের পর এক লাঠিচার্জ। যুবকের রহস্য মৃত্যুতে উত্তপ্ত শাসন, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করে পরিবার এবং তারপরে কিন্তু তারা সেখানে রাস্তার মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায়, তবে তাদেরকে হটানোর জন্য পুলিশ লাঠিচার্জ পর্যন্ত করে। মহারাষ্ট্রে জোর কদমে চলছে ভোটের লড়াই। ছত্রপতি শিবাজীর মাটিতে মহায়তীর হয়ে ভোটের প্রচারে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অভিনেতা মিঠুন চক্রবর্তী। মুম্বাই থেকে মমতার জেরে ক্রমাগত ঘটে চলা অনুপ্রবেশ নিয়ে সুর চড়ালেন শুভেন্দু। অন্যদিকে বাংলায় হিংসার রাজনীতি নিয়ে তৃণমূলকে নিশানা মহাগুরু মিঠুন চক্রবর্তী। মহারাষ্ট্রে জমে উঠেছে ভোটের লড়াই, সর্বশক্তি দিয়ে প্রচারে নেমেছে সব পক্ষ। এই আবহেই মহায়ুতির হয়ে মুম্বাইয়ে ভোট প্রচারে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের প্রচার তুঙ্গে। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের প্রচারে এসে মুম্বাইয়ে শুভেন্দু অধিকারী মুখ খুললেন অনুপ্রবেশ নিয়ে। রোহিঙ্গারা দলে দলে এই সীমান্ত এলাকা দিয়ে ঢুকে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি তো চেঞ্জ করছে। মহারাষ্ট্র থেকে বাংলার মাটিতে অনুপ্রবেশের বিপদ নিয়ে সরব শুভেন্দু। ঝাড়খণ্ডে যেমন অনুপ্রবেশের সমস্যা রয়েছে তেমনই সমস্যা রয়েছে পশ্চিমবঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের রাজনীতি করছেন বলে রিপাবলিকে অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। 72টা জায়গায় মমতা ব্যানার্জি জমি দেয়। ভারত সরকারকে সুপ্রিম কোর্টে যেতে হয়েছে বিএসএফ এর জমি আর ওরা বললেই বলে বিএসএফ এর বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ সেন্ট্রাল গভর্নমেন্টের, অমিত শাহজির দপ্তরের আন্ডারে। আরে জমি দিলে ল্যান্ড বারবার ফেন্সিং কমপ্লিট হলে তো তুমি বলবে, কিন্তু জমি দিচ্ছ না। ওখান দিয়ে সাপ্লাই লাইন হয়ে হু করে ঢুকছে, গোটা দেশ বরবাদ করছে। শুধু শুভেন্দুই নন, মহারাষ্ট্রে এনডিএর হয়ে প্রচার চালাচ্ছেন বঙ্গ বিজেপির আরেক মুখ মিঠুন চক্রবর্তীও। মহায়ুতির জোটের জয় নিয়ে আত্মবিশ্বাসী মহাগুরু। মোদিজি not only now, even tomorrow will have the same impact.
His magic will work every time. নির্বাচনী প্রচার থেকে বাংলার শাসক দলকেও আক্রমণ করতে ছাড়লেন না মিঠুন চক্রবর্তী। Violence BJP नहीं करता. Violence तृणमूल नंबर 1. They think आज नहीं तो कल में हमारे हाथ से ये राज चला जाएगा. So that's why they are creating more दंगा फसाद all these things. বাংলা সীমান্ত যেন অনুপ্রবেশের গেটওয়ে। মমতা সরকারের অসহযোগিতার ফল ভুগতে হচ্ছে ঝাড়খণ্ড এমনকি মহারাষ্ট্রকেও। জনবিন্যাস বদলের বিপদকে সামনে রেখেই মহারাষ্ট্রে ভোটের ময়দানে ঝড় তুলছে গেরুয়া শিবির। মীনাক্ষী দেব বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে নাকি রাজ্যে শুরু হওয়ার কথা সেন্ট্রাল রেফারাল ব্যবস্থা। রোগীকে যাতে ফিরতে না হয় তাই এই বিশেষ ব্যবস্থার কথা ঘোষণা করে রাজ্য, কিন্তু অবস্থা যেই তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। মুর্শিদাবাদ থেকে আরজিকর এবং পরে এনআরএস থেকে ফিরতে হলো মুমূর্ষু রোগীকে। এবং পাইলট প্রজেক্টের পরে আশা করছি নভেম্বর ফার্স্ট উইক থেকে আমরা এটাকে স্কেল আপ করে পুরো রাজ্যে চালু করব। বেড অ্যাভেলেবিলিটিও এর সঙ্গেই যুক্ত আছে, দুটো জিনিসই একসঙ্গে আমরা কাজ করব এবং ফার্স্ট উইক অফ নভেম্বর থেকে পুরো রাজ্যে এটাকে স্কেল আপ করা যাবে। আজও চলছে সরকারি হাসপাতালে রেফার রোগ। এই যে অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন যেখানে পরিষ্কার লেখা আছে আইসিইউ অন হুইলস, অর্থাৎ এখানে কিন্তু ভেন্টিলেশনে রয়েছেন এক রোগী যার অবস্থা অত্যন্ত সংকটজনক। সুদূর বহরমপুর থেকে এসেছে এই পেশেন্টকে নিয়ে তাদের পরিবারের লোকজনরা, অথচ এই পেশেন্টকে নিয়ে তারা ভোর থেকে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে শহর কলকাতার একাধিক হাসপাতাল। কখনো আরজিকর হাসপাতাল, সেখান থেকে বলা হয় এখানে কোনো রকম বন্দোবস্ত হবে না, চিকিৎসা হবে না, সেখান থেকে নিয়ে আসা হয় এনআরএস, এখানে বেড নেই। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে কলকাতায় রেফার করা হয়েছিল এক রোগীকে। গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতায় আনা হয় তাকে, কিন্তু বেড মেলেনি আরজিকর বা এনআরএস হাসপাতালে। ফলে অ্যাম্বুলেন্সেই রয়ে গেলেন তিনি। সমস্যা আছে, লাঞ্চের সমস্যা আছে, এখানে আইসিইউ পাচ্ছি না, ভেন্টিলেশন পাচ্ছি না। আপনাকে আরজিকর থেকে এখানে পাঠানো হয়? আরজিকরে গিয়েছিলাম, আরজিকরে বলে নীলরতনে ফাঁকা আছে, নীলরতনে পেয়ে যাবে। এবার এখন ওই পারেও গেলাম, মেডিসিনের দোকানে অক্সিজেনও পেলাম না। এখন এবার আমাকে বাধ্যতামূলক হয়ে নার্সিংহোমে যেতে হচ্ছে। সকাল থেকে অপেক্ষার পর হতাশ হয়ে চিকিৎসা না পেয়েই চলে যান রোগীর আত্মীয়রা। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলা সত্ত্বেও একই চেহারা সরকারি হাসপাতালের। সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু হয়েও মিলল না সুরাহা। আরও একবার হাসপাতালে সেই ঘুম ধরা ছবিটা কিন্তু সামনে আসছে এবং একই সঙ্গে যে এই বেড নিয়ে যে এত সমস্যা, এত গড়িমসি, তা কিন্তু আরও একবার প্রমাণিত হলো। এবং হাসপাতালে এই চেহারার কি আদৌ কোনো পরিবর্তন হবে না? আরও একবার সেই প্রশ্ন থাকছে রিপাবলিক বাংলা তরফ থেকে। ক্যামেরা দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে পিউ মজুমদারের রিপোর্ট, এনআরএস, কলকাতা, রিপাবলিক বাংলা। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে নাকি রাজ্যে শুরু হওয়ার কথা সেন্ট্রাল রেফারাল ব্যবস্থা। রোগীকে যাতে ফিরতে না হয় তাই এই বিশেষ ব্যবস্থার কথা ঘোষণা করে রাজ্য, কিন্তু অবস্থা যেই তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। মুর্শিদাবাদ থেকে আরজিকর এবং পরে এনআরএস থেকে ফিরতে হলো মুমূর্ষু রোগীকে। এবং পাইলট প্রজেক্টের পরে আশা করছি নভেম্বর ফার্স্ট উইক থেকে আমরা এটাকে স্কেল আপ করে পুরো রাজ্যে চালু করব। বেড অ্যাভেলেবিলিটিও এর সঙ্গেই যুক্ত আছে, দুটো জিনিসই একসঙ্গে আমরা কাজ করব এবং ফার্স্ট উইক অফ নভেম্বর থেকে পুরো রাজ্যে এটাকে স্কেল আপ করা যাবে। আজও চলছে সরকারি হাসপাতালে রেফার রোগ। এই যে অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন যেখানে পরিষ্কার লেখা আছে আইসিইউ অন হুইলস, অর্থাৎ এখানে কিন্তু ভেন্টিলেশনে রয়েছেন এক রোগী যার অবস্থা অত্যন্ত সংকটজনক। সুদূর বহরমপুর থেকে এসেছে এই পেশেন্টকে নিয়ে তাদের পরিবারের লোকজনরা, অথচ এই পেশেন্টকে নিয়ে তারা ভোর থেকে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে শহর কলকাতার একাধিক হাসপাতাল। কখনো আরজিকর হাসপাতাল, সেখান থেকে বলা হয় এখানে কোনো রকম বন্দোবস্ত হবে না, চিকিৎসা হবে না, সেখান থেকে নিয়ে আসা হয় এনআরএস, এখানে বেড নেই। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে কলকাতায় রেফার করা হয়েছিল এক রোগীকে। গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতায় আনা হয় তাকে, কিন্তু বেড মেলেনি আরজিকর বা এনআরএস হাসপাতালে। ফলে অ্যাম্বুলেন্সেই রয়ে গেলেন তিনি। সমস্যা আছে, লাঞ্চের সমস্যা আছে, এখানে আইসিইউ পাচ্ছি না, ভেন্টিলেশন পাচ্ছি না। আপনাকে আরজিকর থেকে এখানে পাঠানো হয়? আরজিকরে গিয়েছিলাম, আরজিকরে বলে নীলরতনে ফাঁকা আছে, নীলরতনে পেয়ে যাবে। এবার এখন ওই পারেও গেলাম, মেডিসিনের দোকানে অক্সিজেনও পেলাম না। এখন এবার আমাকে বাধ্যতামূলক হয়ে নার্সিংহোমে যেতে হচ্ছে। সকাল থেকে অপেক্ষার পর হতাশ হয়ে চিকিৎসা না পেয়েই চলে যান রোগীর আত্মীয়রা।
রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলা সত্ত্বেও একই চেহারা সরকারি হাসপাতালের। সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু হয়েও মিলল না সুরাহা। আরও একবার হাসপাতালে সেই ঘুম ধরা ছবিটা কিন্তু সামনে আসছে এবং একই সঙ্গে যে এই বেড নিয়ে যে এত সমস্যা, এত গড়িমসি, তা কিন্তু আরও একবার প্রমাণিত হলো। এবং হাসপাতালে এই চেহারার কি আদৌ কোনো পরিবর্তন হবে না? আরও একবার সেই প্রশ্ন থাকছে রিপাবলিক বাংলা তরফ থেকে। ক্যামেরা দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে পিউ মজুমদারের রিপোর্ট, NRS কলকাতা, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।